আমার স্বামী রোজ চিকিৎসকের অভিনয় করে নারীদের সেবা করত। আমার স্বামী একজন চিকিৎসক পরিচয় দিত এবং সে রোগীদের সাথে অশালীন আচরণ করতে পছন্দ করত। স্বচক্ষে যখন স্বামীর আসল রূপ উন্মোচিত হলো, তখন আমার পৃথিবীটাই যেন ওলটপালট হয়ে গিয়েছিল। একজন চিকিৎসক কি করে এতটা অভব্য হতে পারে? বিশেষত কোনো নারী রোগী আমার স্বামীর চেম্বারে এলেই সে তার দুর্বলতার সুযোগ নিত। শুধু তাই নয়, সে উল্টো আমার দিকেই সন্দেহের আঙুল তুলত যে আমি নাকি আমার দেবরের সাথে কোনো অনৈতিক সম্পর্কে জড়িয়েছি। প্রকৃতপক্ষে আকাশ নামের একটি ছেলের সাথে যখন আমার বিবাহের কথাবার্তা চলছিল, তখন আমার বাবা অত্যন্ত দ্রুততার সাথে আকাশের সাথেই আমার বিয়েটা সম্পন্ন করেন, কারণ সে নিজেকে একজন চিকিৎসক হিসেবে পরিচয় দিয়েছিল। ডাক্তার পাত্র পেয়ে আমার বাবা আর কোনো রকম বিচার বিবেচনা না করেই আকাশের সঙ্গে আমার বিবাহ সম্পন্ন করেন এবং বিয়েতে আমাকে 40 ভরি স্বর্ণালঙ্কারও উপহার দিয়েছিলেন। ওরা 2 ভাই ছিল। আকাশ ছিল পরিবারের বড় সন্তান এবং তার ছোট ভাইয়ের নাম ছিল অনিক। আমি নিজেও মনে মনে অত্যন্ত আনন্দিত ছিলাম যে আমার বিবাহ একজন চিকিৎসকের সাথে সম্পন্ন হতে যাচ্ছে এবং তার পরিবারটিও ছিল বেশ ছোট। বাবা বলেছিলেন, এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না এবং যে কোনো মূল্যে আকাশের সাথেই আমার বিয়েটা দিতে হবে। তাই যখন তারা পণ দাবি করেছিল, আমার বাবা তাদের সমস্ত দাবি পূরণ করেছিলেন। বিবাহের পর প্রথম কিছুদিন সবকিছুই বেশ স্বাভাবিক এবং সুন্দর ছিল। আমার দেবর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করত এবং সেও বেশ ভালো উপার্জন করত। আমাদের পরিবারে সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু আমার শাশুড়ি অত্যন্ত কঠোর স্বভাবের মানুষ ছিলেন। তিনি তার পুত্রদের বিষয়ে কোনো ধরনের নেতিবাচক কথা সহ্য করতে পারতেন না। এমনকি তিনি তার ছেলেদের যে কোনো ভালো বা মন্দ কাজে সর্বদাই তাদের পক্ষ নিতেন। বিবাহের 1 বছর অতিক্রান্ত হওয়ার পর আমি স্বামীর বিষয়ে যা অবগত হলাম তা শুনে আমার পায়ের নিচের মাটি সরে গিয়েছিল। কারণ আমার যখন সবেমাত্র বিয়ে হয়েছিল, তারপরে আমি 10 দিন শ্বশুরবাড়িতে কাটালে বাকি দিনগুলো আমার বাবার বাড়িতেই কাটাতাম। কারণ প্রত্যেকটি মেয়েরই শ্বশুরবাড়ির সাথে মানিয়ে নিতে বেশ খানিকটা সময় প্রয়োজন হয়। ঠিক আমার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। প্রথম দিকে আমি শ্বশুরবাড়ির মানুষজনের আসল পরিচয় জানতে পারিনি, যে তাদের চেহারার আড়ালে একটি মুখোশ লুকানো ছিল। আমাদের বিবাহের 1 বছর পর একদিন অচমকা আমাদের গৃহে একজন পাওনাদার প্রবেশ করে এবং সে বাড়ির ভেতরে ঢুকে আমার স্বামীর চেম্বারের যাবতীয় আসবাবপত্র ভাঙচুর করে লণ্ডভণ্ড করে দেয়। আর ওই পাওনাদার যখন আমার স্বামীর চিকিৎসালয়ের ভেতরে ঢুকে টেবিল চেয়ার সব কিছু ভাঙতে আরম্ভ করে, তখন আমিও আমার দেবর সেখানে উপস্থিত হয়েছিলাম। সেখানে গিয়ে লোকটির তাণ্ডব দেখে আমরা জিজ্ঞাসা করেছিলাম সে কেন এভাবে সবকিছু ভাঙচুর করছে। কারণ আমিও আমার দেবর লোকটির গুন্ডালি দেখে ভীষণভাবে ভয় পেয়ে গিয়েছিলাম যে হঠাৎ করে আমার স্বামীর চেম্বারে প্রবেশ করে কেন লোকটি এমন ধ্বংসযজ্ঞ শুরু করেছিল। সেই মুহূর্তে আমি রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত ছিলাম এবং আমার শাশুড়ি তখন ঘরে ছিলেন না। তিনি পাশের বাড়ির এক কাকিমার কাছে গিয়েছিলেন। তিনি তো দিনরাত কেবল নিজের ছেলেদের গুণকীর্তন করতেই ব্যস্ত থাকতেন। এদিকে সেই লোকটি যখন আমার স্বামীর চেম্বারে ভাঙচুর শুরু করে, তখন সে আমার স্বামীকে হুমকি দেয় যে সে যদি তার 50 লক্ষ টাকা আগামী 10 দিনের মধ্যে পরিশোধ করতে না পারে, তাহলে সে আমাদের সকলের জীবন দুর্বিষহ করে তুলবে। সেদিন আমি প্রথম জানতে পারলাম যে আমার স্বামী নাকি ক্লিনিক খোলার নামে সেই লোকটির কাছ থেকে 50 লক্ষ টাকা ঋণ নিয়েছিল এবং 1 বছর পেরিয়ে যাওয়ার পরেও আমার স্বামী যখন তার অর্ধেক টাকাও ফেরত দেয়নি, তখন সেই লোকটি সরাসরি আমাদের বাড়িতে এসে আমার স্বামীকে শাসিয়ে গিয়েছিল। শুধু তাই নয়, আমাকে দেখতে পেয়ে লোকটি বলেছিল যদি আমার স্বামী নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা ফেরত দিতে ব্যর্থ হয়, তাহলে সে নাকি আমাকেই উঠিয়ে নিয়ে যাবে। ওই লোকটি যখন আমাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছিল, তখন আমার দেবর প্রচণ্ড ক্রোধান্বিত হয়ে লোকটির পোশাকের কলার চেপে ধরে বলেছিল, তোর সাহস কি করে হয় আমাদের বাড়ির বধূর দিকে চোখ তুলে তাকানোর? আমার ভাবিকে স্পর্শ করার কথা ভাবলি কি করে? তোকে মেরে মাটির নিচে পুঁতে দেব, বেরিয়ে যা আমাদের বাড়ি থেকে। সেই মুহূর্তে আমার স্বামী কিন্তু চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আমি তাকে দেখে অত্যন্ত বিস্মিত হয়েছিলাম, কারণ সে একদম নীরব ছিল। অথচ সেই পরিস্থিতিতে আমার দেবরের মতো আমার স্বামীরই আমার পক্ষে কথা বলা উচিত ছিল। দেবর বয়সে আমার ও আমার স্বামীর চেয়ে ছোট হলেও সে অনেক বেশি বুদ্ধিমান এবং দায়িত্বশীল একজন পুরুষ ছিল।
শুধু তাই নয়, আমার দেবর যখন লোকটির কলার ধরেছিল, তখন লোকটি আমার দেবরকে সজোরে ধাক্কা দিয়ে বলেছিল, তোর বড় ভাই তো চিকিৎসকের ভুয়ো প্রশংসাপত্র ব্যবহার করে এই চিকিৎসালয় খুলে বসেছে। আমি এই কথা সর্বত্র প্রকাশ করে দেব যে তোর ভাই একজন ভণ্ড চিকিৎসক। তারপর সে আমার দেবরকে শাসিয়ে বলল, খবরদার, দ্বিতীয়বার আমার কলার ধরার দুঃসাহস দেখাবি না, নইলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। সেই লোকটি আমাদের সবাইকে হুমকি দিয়ে সেখান থেকে প্রস্থান করেছিল। সব কিছু নিজের চোখে দেখার পর আমি কাঁদতে কাঁদতে আমার ঘরে ফিরে এসেছিলাম এবং কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না যে আমার স্বামীর কাছে চিকিৎসাবিদ্যার একটি জাল সনদপত্র ছিল। তার মানে সে কোনো চিকিৎসক ছিল না। তার অর্থ আমাদের বিয়ের আগে সে আমার বাবাকে মিথ্যা বলেছিল যে সে একজন ডাক্তার, আর আমার বাবা তাকে একজন চিকিৎসক ভেবেই তার সাথে আমার বিয়ে দিয়েছিলেন। তার মানে আকাশ আমার বাবাকে প্রতারণা করেছিল। সেদিন আমি স্বামীর বিষয়ে সমস্ত সত্য জানতে পেরেছিলাম, যে সে কোনো ডাক্তার নয়, সে নাকি রোগীদের ওপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালাতো এবং অনুমানের ভিত্তিতে ঔষধপত্র দিত। আমি এতদিন পর্যন্ত ভাবতাম আমার স্বামী রোগীদের জীবন রক্ষা করে, কিন্তু সেদিন স্বামীর আসল রূপ জানার পর আমি ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছিলাম। আসলে আমার স্বামী আমাদের বাড়িতেই তার চেম্বার খুলেছিল, যাতে সে সবসময় তার স্ত্রী ও মায়ের সান্নিধ্যে থাকতে পারে। কিন্তু এতদিন পর আমি সব কিছু উপলব্ধি করতে পারলাম যে সে কেন বাড়ির ভেতরে চেম্বার খুলেছিল। কারণ সে ঋণের বোঝায় পুরোপুরি ডুবেছিল এবং পাওনাদাররা তার কাছে টাকা চাইতে আসবে এই আশঙ্কায় সে বাড়ির ভেতরেই চেম্বার খুলেছিল, যাতে তার সম্মানহানি না হয়। আর সে যদি প্রকৃত অর্থেই একজন চিকিৎসক হতো, তবে সে কোনো জনবহুল বাণিজ্যিক এলাকাতেই তার চিকিৎসালয় স্থাপন করত। সে তো আদতে কোনো ডাক্তারই ছিল না, তাই সে ভয়ে নিজের বাড়িতেই চেম্বার খুলে বসেছিল। আর এ কারণেই আমি বুঝতে পারছিলাম না যে আমার স্বামী যদি ডাক্তার হতো তাহলে তার উপার্জন হতো না কেন। এমনকি আমার দেবর সংসারের যাবতীয় জিনিসপত্র কিনে আনত। আমি যখন আমার স্বামীকে প্রশ্ন করতাম, তুমি তো একজন ডাক্তার, তাহলে তোমার তো ভালো আয় হওয়ার কথা, তাহলে সংসারের সমস্ত দায়িত্ব তোমার নিজের কাঁধে নেওয়া উচিত, কিন্তু তোমার ভাই কেন নিজের টাকায় বাজার করে নিয়ে আসে? তোমার ভাইকে বারণ করবে, যাই হোক ও ছোট, এই দায়িত্বগুলো তোমারই পালন করা উচিত। আমার স্বামী তখন তার মিষ্টি কথায় আমাকে বোঝাতো যে তার ভাই নাকি স্বেচ্ছায় বাড়ির সমস্ত বাজারঘাট করে, তাই সে তার ভাইকে নাকি নিষেধ করে না। কিন্তু সেদিন আমি বুঝতে পারলাম যে আমার স্বামীর তো কোনো উপার্জনই ছিল না, বরং সে ঋণের বোঝায় জর্জরিত ছিল। তাই আমার দেবার বাধ্য হয়েই সংসারের যাবতীয় দায়ভার নিজের কাঁধে তুলে নিয়েছিল। বিয়ের 1.5 বছর পর স্বামীর আসল পরিচয় জানার পর একবার মনে হয়েছিল তাকে ছেড়ে বাবার বাড়ি ফিরে যাই এবং বাবা মাকে সমস্ত সত্যিটা বলে দিই। আবার মনে হলো যা ঘটার তা তো ঘটেই গেছে, আমার ভাগ্যে হয়তো এটাই লেখা ছিল। তাই আমি সবকিছু মেনে নেওয়ার চেষ্টা করেছিলাম। মনে হয়েছিল যদি স্বামীকে সৎপথে ফিরিয়ে আনতে পারি, তবে হয়তো সবকিছু আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। তাই সেদিনের পর থেকে আমি যখনই আমার স্বামীকে বোঝানোর চেষ্টা করতাম যে এই কাজটা ছেড়ে দিয়ে সে যেন আমার দেবরের মতো কোনো কোম্পানিতে চাকরিতে যোগ দেয়, কিন্তু সে তার নিজের জেদে অটল ছিল। আমি তাকে ডাক্তারি ছেড়ে অন্য কোনো পেশা গ্রহণ করার কথা বললেই সে বলতো যে সে নাকি কারোর অধীনে কাজ করতে পারবে না, আর ডাক্তারি করাটা নাকি তার স্বপ্ন। আমার স্বামী আমার একটি কথাও শোনেনি। এমনকি একদিন স্বামীর কাণ্ডকারখানা দেখে আমার মাথায় ক্রোধের রক্ত চড়ে গিয়েছিল, কারণ স্বামীর আসল রূপ জানার পর থেকে যখনই কোনো রোগী তার চেম্বারে আসত, আমি পরীক্ষা করতে যেতাম যে সে তাদের কী ওষুধ দিচ্ছে, কারণ আমার স্বামী তো ডাক্তারি করার নামে এক ধরনের পাগলামি শুরু করেছিল। আমার মনে সবসময় এই ভয় কাজ করত যে স্বামীর ভুল চিকিৎসার কারণে যদি কোনো রোগীর মৃত্যু হয়, তাহলে আমাদের সকলের জীবনটাই বরবাদ হয়ে যাবে। তাই আমি নজর রাখতাম যে সে রোগীদের কী ওষুধ দিচ্ছে, যদিও ওষুধ বিষয়ে আমার কোনো জ্ঞান ছিল না। তারপর সেদিন যখন আমি হঠাৎ করে স্বামীর চেম্বারের ভেতরে প্রবেশ করলাম, তখন ভেতরের দৃশ্য দেখে আমার মাথায় রক্ত চড়ে গেল, কারণ একটি মেয়ে শুয়েছিল এবং আমার স্বামী তার উদরের আবরণ সরিয়ে তার শরীরে হাত দিচ্ছিল। আমি হঠাৎ করে চেম্বারে ঢুকে পড়ায় সেই দৃশ্য দেখে প্রচণ্ড রেগে চিৎকার করে স্বামীকে বলেছিলাম, আর কতদিন এই চিকিৎসক সাজার অভিনয় চালিয়ে যাবে? যথেষ্ট হয়েছে, এইবার তোমার এই ভণ্ডামি বন্ধ করো। আমি যখন স্বামীকে বকাঝকা শুরু করেছিলাম,
তখন মেয়েটি ভয় পেয়ে চুপচাপ বিছানা থেকে উঠে মাথা নিচু করে চেম্বার থেকে বেরিয়ে গিয়েছিল। মেয়েটি চলে যাওয়ার পর আমি স্বামীকে বলেছিলাম, তুমি বুঝতে চেষ্টা করছো না কেন? তুমি এইভাবে নিজের এবং আমাদের সকলের জীবনটা ধ্বংস করছো। এই কাজ করে তোমার 1 টাকাও উপার্জন হচ্ছে না, তাহলে তুমি কেন এর পেছনে ছুটে বেড়াচ্ছ? স্বামী তখন বলেছিল, তুমি বুঝছো না কেন? আমার এই কাজটাই ভালো লাগে। স্বামীর পাগলামি দেখে আমি বুঝে গিয়েছিলাম যে এই লোকটিকে বুঝিয়ে কোনো লাভ হবে না। সেই যখন আমার কথাই শুনতে রাজি ছিল না, আমি তখন মন খারাপ করে সেখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তে আমার শাশুড়ি স্বামীর চেম্বারে এসে বললেন, বৌমা, তুমি সর্বক্ষণ আমার ছেলের পেছনে লেগে থাকো কেন? ও তো উন্নতির জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু তুমি তো সবসময় ওকে কথা শোনাও। আমি কিন্তু এটা একদমই সহ্য করব না যে বাড়ির বউ হয়ে তুমি আমার ছেলেকে কথা শোনাবে। তাই এরপর থেকে যেন না দেখি যে তুমি আমার ছেলেকে কোনো উল্টোপাল্টা কথা বলেছ। আমি কিন্তু একদম বরদাস্ত করব না। আমি তখন শাশুড়ি মাকে বললাম, মা, আপনি বুঝতে পারছেন না কেন? আমি আপনার ছেলের অমঙ্গল নয়, মঙ্গলই চাইছি। কারণ আপনার ছেলের ভাগ্যের সাথে আমার ভাগ্যও জড়িয়ে আছে। আপনার পুত্রের কোনো অমঙ্গল হলে তার প্রভাব আমার উপরই পড়বে। আর ও যে কাজের জন্য পাগলামি করছে, তাতে ওর কোনো উন্নতি হবে না, বরং অবনতি হবে। আপনি যে কথাগুলো আমাকে বলছেন, সেই কথাগুলো আমাকে না বলে আপনার ছেলেকে বলা উচিত। এই কথা বলে আমি সেখান থেকে চলে এসেছিলাম, কারণ তাদের কিছু বলে কোনো লাভ ছিল না। কারণ আমার শাশুড়ি তার ছেলে যে বিপথে চালিত হচ্ছে, এটা জেনেও সর্বদাই তার পক্ষ অবলম্বন করতেন। যখন থেকে স্বামীর আসল পরিচয় জানতে পেরেছিলাম, তখন থেকে আমার মুখের হাসি মিলিয়ে গিয়েছিল। সেদিন আমার দেবর যখন বাজার ভর্তি ব্যাগ নিয়ে এসেছিল, তখন আমি তাকে বলেছিলাম, অনেক, আমি সব কিছু জানি। তোমার দাদার কোনো আয় নেই বলেই তুমি পুরো সংসারের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছ। তোমার অগ্রজনের মধ্যেও যদি তোমার মতো দায়িত্ববোধ থাকতো, তাহলে আজ আমাকে এতটা উদ্বেগের মধ্যে দিন কাটাতে হতো না। দেবর তখন আমাকে বুঝিয়ে বলেছিল, ভাবি, তুমি চিন্তা করো না, একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। আমি তো নিজের মনের কষ্টটাই দেবরের কাছে বলেছিলাম। ঠিক সেই মুহূর্তে শাশুড়ি এসে আমাকে বললেন, তোর কি লজ্জা শরম কিছুই নেই? তুই কিভাবে আমার ছোট ছেলের সামনে আমার বড় ছেলের বদনাম করছিস? আর আমার ছেলেটা বাড়ি ফিরতে না ফিরতেই তুই ওর সামনে আমার বড় ছেলের দুর্নাম শুরু করে দিয়েছিস। ওকে একটু শান্তিতে বসতেও দিবি না? বাজারের ব্যাগটা এখন এখান থেকে নিয়ে যা, তাড়াতাড়ি গিয়ে রান্না কর। সেই সময় দেবর তার মায়ের গালে হাত দিয়ে খুব ভালোবেসে বলল, মা, তুমি কেন সবসময় ভাবির সাথে এমন রূঢ়ভাবে কথা বলো? ভাবি তো আমাকে তেমন কিছুই বলেনি। তুমি অকারণে কেন ভাবিকে কথা শোনাও? শাশুড়ি তখন বললেন, আমার ছেলের নামে কেউ নিন্দা করবে, এটা আমি একদমই সহ্য করতে পারবো না। সেদিন সন্ধ্যায় আমি যখন অনেকের জামা কাপড় ইস্ত্রি করে তার ঘরে নিয়ে গিয়েছিলাম, তখন সে তার পরিপাটি পোশাক দেখে বলেছিল, ভাবি, তোমার এত কষ্ট করার কি দরকার ছিল? তুমি তো সারাদিন বাড়ির কাজ করো, তার উপর আমাদের পোশাক ধুয়ে ইস্ত্রি করার কি প্রয়োজন? আমি তো নিজের কাজ নিজেই করে নিতে পারি। আমি তখন দেবরকে বলেছিলাম, তুমি আমাদের সকলের জন্য এত ভাবো, বিশেষ করে তুমি আমার জন্য কতটা চিন্তা করো, তাই আমি তোমার জন্য এইটুকু কাজ করতেই পারি। সেই দিন আমি দেবরকে অনুরোধ করেছিলাম, সেই যেন তার দাদাকে কাজের ব্যাপারে একটু বোঝায়, কারণ তার যদি কোনো আয় না থাকে, তাহলে আমরা আমাদের সংসারকে কিভাবে এগিয়ে নিয়ে যাব? তখন অনেক বলেছিল, ভাবি, তুমি একবার দাদাকে ভালোবেসে বুঝিয়ে বলো না। আমি তখন অনেককে বলেছিলাম যে আমি তার দাদাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে আমার কোনো কথাই শুনতে রাজি নয়। তারপর আমি দেবরকে বলেছিলাম সে যেন তার দাদাকে একবার নিজের মতো করে বুঝিয়ে বলে। আমার কথা শুনে দেবর পরের দিন সকালে যখন তার দাদাকে এটা বলার জন্য যায় যে সে তার জন্য একটি কাজের ব্যবস্থা করেছে এবং সেই চাকরিতে যোগ দিলে মাসিক প্রায় ৩৫,০০০ টাকা উপার্জন করা সম্ভব, আমার স্বামী তখন তার ভাইকে বলেছিল, আমার চিন্তা তোকে করতে হবে না। আর তুই যে কথাগুলো বলছিস, সেগুলো তোকে কে বলতে বলেছে সেটাও আমি বুঝতে পারছি। আমার স্ত্রী নিশ্চয়ই তোকে প্ররোচিত করেছে আমাকে এই কথাগুলো বলার জন্য। আর একটা কথা মনে রাখিস, আমাকে বোঝানোর কোনো প্রয়োজন নেই। তুই ছোট আছিস, ছোটর মতোই থাক। সেই সময় দেবর তার দাদাকে বলেছিল, দাদা, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তো তোমার ভালোই চাইছি, কারণ তুমি এইভাবে চলতে থাকলে জীবনে কখনো উন্নতি করতে পারবে না। 2 দিন পর তোমাদের যখন সন্তান হবে, তখন তোমার খরচ বাড়বে, তখন তুমি কি করবে? সেই মুহূর্তে আমার স্বামী দেবরের ওপর রেগে গিয়ে বলেছিল,
ওহ, এবার আমি বুঝতে পারছি তুই কেন আমাকে এই কথাগুলো বলছিস, কারণ এই সংসারের সমস্ত খরচ তুই বহন করিস, আর এতে তোর হিংসা হচ্ছে যে আমি তোর টাকায় বসে বসে খাচ্ছি। ঠিক আছে, আজকের পর থেকে তোকে আমার কোনো খরচ বহন করতে হবে না। সেই সময় আমার স্বামী ও দেবরের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়ে যায়। তারা দুজন যখন একে অপরের ওপর চিৎকার করতে শুরু করে, তখন আমার শাশুড়ি নিজের ঘর থেকে বেরিয়ে এসে তার দুই ছেলেকে বললেন, তোরা থাম, এভাবে কেন ঝগড়া করছিস? তখন আমার শাশুড়ি চিৎকার করে আমাকে ডেকে বললেন, বৌমা, তুই কি চাস আমার দুই ছেলের মধ্যে অশান্তি হোক? কেবলমাত্র তোমার কারণে আজ আমার দুই পুত্রের মধ্যে সংঘাতের সৃষ্টি হয়েছে। তোর জন্য আমার বাড়িতে সারাক্ষণ অশান্তি লেগে থাকে। সেই সময় আমি শাশুড়িকে বলেছিলাম, মা, আমি তো আপনার ছেলের ভালোই চাইছি। আমি তো শুধু দেবরকে এটা বলেছিলাম যে সে একটু তার দাদাকে বোঝায়। তখন শাশুড়ি প্রচণ্ড রেগে গিয়ে আমার গালে সজোরে এক চর বসিয়ে দিয়ে বলেছিলেন, তুই কি সব সময় আমার ছোট ছেলে দিয়ে বড় ছেলের অপমান করাতে চাস? ও তো ছোট, ও কেন তার দাদাকে বোঝাতে যাবে? এরপর থেকে আমার দুই ছেলের মধ্যে অশান্তি তৈরি করার চেষ্টা করলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। সেই সময় দেবর বলেছিল, মা, তুমি প্রত্যেকটা ব্যাপারে ভাবিকে কেন দোষারোপ করতে শুরু করো? এতে তো ভাবির কোনো দোষ নেই। শাশুড়ি যখন আমার গায়ে হাত তুলেছিলেন, তারপরেও আমার স্বামী তার মাকে কিছুই বলেনি। ওদিকে আমার দেবর যখন আমার পক্ষ নিয়ে শাশুড়িকে বলেছিল, তখন উল্টো আমার স্বামী দেবরকে বলেছিল, তোর খুব টান লাগছে তাই না? তোর ভাবির প্রতি এই অতিরিক্ত দরদের পিছনে অন্য কোনো কারণ নেই তো? স্বামীর মুখ থেকে এমন কদর্য কথা শুনে আমার দেবর ক্রোধে উন্মত্ত হয়ে তার ভাইয়ের দিকে হাত তুলতে উদ্ধত হয়েছিল। আমি তখন দেবরকে বাধা দিয়েছিলাম। দেবর তখন রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং শাশুড়ি সমস্ত দোষ আমার ঘাড়ে চাপিয়ে দেন। এইভাবে 2-4 দিন কেটে যায়, কিন্তু আমি এই কয়েকদিনে স্বামীর সাথে ঠিকমতো কথাও বলিনি, কারণ আমি তার উপর অত্যন্ত ক্ষুব্ধ ছিলাম। এমনকি সেও আমার সাথে কথা বলার কোনো চেষ্টা করেনি। কিন্তু সেদিন যখন আমি রাতের খাবার রান্না করছিলাম, তখন রান্নাঘরে আমার শাশুড়ি এসে বললেন, আর কত সময় লাগবে রান্না করতে? তুই কি জানিস না আমাকে সময় মতো খেতে হবে? তাড়াতাড়ি রান্না শেষ কর। ঠিক সেই মুহূর্তে আকস্মিকভাবে আমার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং পরবর্তীতে আমি জানতে পারি যে আমি গর্ভবতী। এই কারণেই আমার শরীর খারাপ লাগছিল। আমি গর্ভবতী হয়েছি এই খবর শুনে আমার শাশুড়ি অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এবং তখনই তিনি তার মেজাজ পরিবর্তন করে আমাকে খুব ভালোবেসে বললেন, বৌমা, তোকে আর রান্না করতে হবে না, আজকের পর থেকে তুই বিশ্রাম নিবি। এই পরিবারের বংশধর পৃথিবীতে আসছে, তুমি আমাকে একটা ফুটফুটে নাতি উপহার দেবে, তাই আজকের পর থেকে তুই নিজের খুব ভালোভাবে যত্ন নিবি। আমার নাতির যেন কোনো ক্ষতি না হয় বলে দিলাম তোকে। সেদিন রাত্রেবেলা মনে মনে ভেবেছিলাম, বরকে যখন বলবো যে আমি গর্ভবতী হয়েছি, তখন সে হয়তো উপলব্ধি করতে পারবে যে তার কাঁধে অনেক বড় দায়িত্ব আসতে চলেছে। আর এই খবর শুনে হয়তো আমার স্বামী নিজেকে পরিবর্তন করবে, এটা ভেবে আমি খুশি ছিলাম এবং পরিকল্পনা করেছিলাম যে রাতে তাকে একটা সারপ্রাইজ দেব। তাই আমি রাতে স্বামীর বাড়ি ফেরার আগেই খুব সুন্দর করে সেজেগুজে প্রস্তুত হয়েছিলাম। আয়নায় যখন নিজেকে দেখছিলাম, তখন মনে হলো আমার গলাটা কেমন যেন খালি লাগছে। তাই ভাবলাম বাবার বাড়ি থেকে পাওয়া অলংকারগুলো পরলে আমাকে হয়তো আরও সুন্দর দেখাবে। তাই আমি আলমারি খুলে বাবার দেওয়া গয়নাগুলো যখন বের করতে গেলাম, তখন অলংকারের বাক্সগুলো খুলতেই আমার পায়ের নিচের মাটি যেন দুলে উঠল, কারণ সিন্দুকের ভেতরে একটিও গয়না অবশিষ্ট ছিল না, শুধু গয়না খালি বাক্সগুলো পড়েছিল। তাহলে আমার আলমারি থেকে অলংকারগুলো কোথায় গেল? এত মূল্যবান গয়না আমার আলমারি থেকে কে সরালো? কারণ আলমারির চাবি তো সবসময় আমার কাছেই থাকতো। তাহলে কি আমার গয়না চুরি করেছিল? তখন আমার মাথায় স্বামীর নামটাই এলো, কারণ সে ছাড়া আমার গয়না আর কেউ চুরি করতে পারে না। কারণ অর্থের প্রয়োজন সবচেয়ে বেশি আমার স্বামীরই ছিল, তার মানে সেই আমার সিন্দুক থেকে অলংকারগুলো চুরি করেছে। স্বামীর কুকিরটি দেখে আমি মাথায় হাত দিয়ে বসে পড়েছিলাম এবং ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলাম। তারপর রাতে যখন স্বামী বাড়ি ফিরল, তখন তার হাবভাব দেখেই বুঝতে পারলাম যে সে মদ্যপান করে ফিরেছে। সে বাড়িতে প্রবেশ করা মাত্রই আমি তাকে প্রশ্ন করলাম, আলমারি থেকে আমার সব গয়না কে সরিয়েছে? সে তখন মুচকি হেসে আমাকে জড়িয়ে ধরে বলল, তোমাদের মহিলাদের এটাই সমস্যা, তোমরা বড্ড বেশি প্রশ্ন করো। আরে তোমার অলংকার কে নিয়েছে বা নেয়নি সেসব আলোচনা এখন থাক, এখন আমি তোমার সান্নিধ্য চাই। এই কথা বলে স্বামী যখন আমাকে খুব জোরে চেপে ধরেছিল সম্পর্ক করার জন্য, তখন আমি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে তাকে সজোরে পেছন দিকে ধাক্কা দিয়েছিলাম। আমি তাকে প্রতিহত করলে সে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে আমার চুল সজোরে মুঠো করে ধরে বলল, তোর সাহস তো কম নয়, তুই আমাকে ধাক্কা দিলি? এই কথা বলে সে আমাকে সর্বশক্তি দিয়ে মেঝের উপর ছুঁয়ে ফেলে দেয় আর তখন বলে, হ্যাঁ, আমি সমস্ত অলংকার বিক্রি করে দিয়েছি ওই পাওনাদারের 50 লক্ষ টাকার ঋণ পরিশোধ করার জন্য।
সেই সময় আমি পেটের ভারে মেঝেতে পড়ে গিয়েছিলাম, নিজেকে সামলাতে পারিনি। মেঝেতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমার পেটে তীব্র ব্যথা শুরু হয়। তারপর আমি যখন পেটের যন্ত্রণায় চিৎকার করতে শুরু করি, তখন শাশুড়ি আমাদের ঘরে এসেছিলেন এবং ডাক্তারকে ফোন করে দ্রুত বাড়িতে ডেকে আনেন। ডাক্তার বাড়ি আসার পর আমাকে পরীক্ষা করে জানালেন, আমার গর্ভের সন্তানটি আর এই পৃথিবীতে নেই, সে নষ্ট হয়ে গেছে। এটা শুনে আমার চোখের জল থামছিল না। এমনকি আমার শাশুড়ি যখন সেই কথা শুনে অত্যন্ত কষ্ট পেয়ে তার ছেলেকে বলেছিলেন যে তার জন্যই বাচ্চাটা নষ্ট হয়েছে, তখন আমার স্বামী বলেছিল এতে নাকি তার কোনো দোষ নেই, সব দোষ নাকি আমারই। আমি নাকি তাকে প্রথমে ধাক্কা দিয়েছিলাম, আর অলংকারের লোভে আমি নাকি স্বেচ্ছায় আমার সন্তানকে নষ্ট করেছি। আমার শাশুড়ি তার ছেলের কথা শুনে তার কথায় বিশ্বাস করে আমার দিকে এগিয়ে এসে বললেন, খেয়ে নিলি তো আমার নাতি নাতনিদের। আমার নাতি নাতনিদের চেয়ে কি তোর গয়নার মূল্য বেশি ছিল? অনেক হয়েছে, আর এক মুহূর্ত আমি তোকে সহ্য করব না। তুই যেমন আমার নাতি নাতনিদের খেয়েছিস, সেটার শাস্তি তোকে পেতেই হবে। এই বলে আমার শাশুড়ি সেই অসুস্থ অবস্থাতেই আমার হাত ধরে আমাকে গৃহচ্যুত করতে চেয়েছিলেন। তিনি যখন আমার হাত ধরে বাড়ির বাইরে বের করে দিতে যাচ্ছিলেন, তখন আমার স্বামী এক কোণায় দাঁড়িয়ে মুচকি হাসছিল। আমি সেই মুহূর্তে শাশুড়িকে হাত জোর করে বলেছিলাম, মা, আমাকে ছেড়ে দিন, আমার শরীর এখন ভালো নেই। শরীরটা একটু ঠিক হলে আমি না হয় এখান থেকে চলে যাব, শুধু আজকের রাতকে আমাকে থাকতে দিন। সেই সময় আমার দেবর নিজের ঘর থেকে বেরিয়ে এসে তার মাকে বলল, মা, তুমি এসব কি করছো? তুমি যদি ভাবির এই অবস্থায় তাকে বাড়ি থেকে বের করে দাও, তাহলে এলাকার মানুষেরা তো আপনাকেই দোষারোপ করবে। তুমি যখন বাইরে বেরোবে, তখন পাড়ার লোকেরাই তো তোমাকে ধরবে এবং তোমার নামে নানা রকম খারাপ কথা বলবে। তাই ভাবিকে এখন এইভাবে বাড়ি থেকে বের করো না। আমার দেবরের কথা শুনে শাশুড়ি আমার হাতটা ছেড়ে দিয়ে রাগে নিজের ঘরের দিকে চলে গেলেন। তারপর আমার দেবর অত্যন্ত রেগে গিয়ে আমার স্বামীকে বলল, তোমার লজ্জা করে না এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখছো? ভাবির সাথে যা কিছু হয়েছে, এই সব কিছুর জন্য একমাত্র তুমিই দায়ী। আর আজ তোমার জন্য এই বাচ্চাটা নষ্ট হয়েছে। তুমি ডাক্তার হওয়ার জন্য যে পাগলামি শুরু করেছ, এই পাগলামি একদিন তোমার জীবনটাকেই ধ্বংস করে দেবে। সেদিন তুমি বুঝতে পারবে যে আমাদের কথা না শুনে তুমি কত বড় ভুল করেছ। এমনকি আমার স্বামী এতটাই খারাপ মনের মানুষ ছিল যে সে আমারও দেবরীর সম্পর্কটাকেও কলুষিত করতে ছাড়েনি। দেবর যখন সেই মুহূর্তে আমার পক্ষ নিয়ে স্বামীর সাথে তর্ক করছিল, তখন আমার স্বামী দেবরকে বলেছিল, তোর ভাবির প্রতি এত কিসের টান? আমার তো সন্দেহ হচ্ছে এই সন্তানটিও নিশ্চয়ই তোরই ছিল। সেই কারণেই তুই আমার স্ত্রীর জন্য এতটা দরদ দেখাচ্ছিস। এমন তো নয় যে আমার আড়ালে তোরা দুজন মিলে কোনো চক্রান্ত করছিস আর আমি কিছুই জানি না। স্বামীর মুখ থেকে এমন জঘন্য কথা শুনে আমি সেখান থেকে দ্রুত ঘরের ভেতরে চলে গিয়েছিলাম, আর দেবর আমার স্বামীকে অনেক কথা শুনে রাগে সেখান থেকে চলে গেছিল। আর দেবর আমার স্বামীকে শেষ কথা এটাই বলেছিল যে যেদিন তুমি পুরোপুরি নিঃসঙ্গ হয়ে পড়বে এবং তোমার পাশে দাঁড়ানোর মতো আর কেউ থাকবে না, সেদিন তুমি পরিবারের সদস্যদের গুরুত্ব উপলব্ধি করতে পারবে। সেই দিন আসার আগেই নিজেকে সূত্রে নাও, নইলে তুমি খুব পস্তাবে এবং সবকিছু হারিয়ে ফেলবে। আমার স্বামী তো কারোর কথারই কোনো গুরুত্ব দিত না। সে তো নিজের পাগলামিতেই মত্ত ছিল। তার মাথায় তো একটাই ভূত চেপেছিল, আর সেটা হলো ডাক্তার হওয়ার ভূত। তার 2 দিন পরেই আমাদের বাড়িতে হঠাৎ করে পুলিশ এসে হাজির হয়েছিল এবং তাদের সাথে একটি মেয়েও ছিল। ওই মেয়েটি আমাদের বাড়িতে পুলিশ নিয়ে এসে যা বলেছিল তা শুনে তো আমাদের সকলের পায়ের নিচের মাটি সরে গিয়েছিল। কারণ ওই মেয়েটি পুলিশকে বলেছিল আমার স্বামীর দেওয়া ওষুধে নাকি তার পতি মৃত্যুবরণ করেছে এবং আমার স্বামী নাকি সেই মেয়েটির সাথেও অশালীন আচরণের চেষ্টা করেছিল। মেয়েটি যখন প্রমাণ করে দিয়েছিল যে আমার স্বামীর দেওয়া ওষুধ খেয়েই তার স্বামী মারা গেছে, তখন পুলিশ আমার স্বামীকে গ্রেফতার করে নিয়ে গিয়েছিল। সেই সময় আমার স্বামী পুলিশের হাতে পায়ে ধরে তাকে ছেড়ে দেওয়ার জন্য আকুতি মিনতি করছিল, কিন্তু সে অনেক বড় অপরাধ করেছিল। তাই পুলিশ আমার দোষী স্বামীকে গ্রেফতার করে নিয়ে যায়। ওই মুহূর্তে আমার শাশুড়ি মাথায় হাত দিয়ে বসে পড়েছিলেন এবং তার ছেলের জেলে যাওয়ার দুঃখে হাউমাউ করে কাঁদছিলেন। দেবর তখন শাশুড়িকে বলেছিল, মা, তুমি যদি দাদাকে এই কাজে আগে থেকেই বাধা দিতে, তাহলে হয়তো দাদার সাথে আজ এত খারাপ কিছু ঘটতো না। কিন্তু তুমি তো সর্বদাই দাদাকে সমর্থন করেছো, কখনো তাকে তার ত্রুটিগুলো দেখিয়ে দাওনি, আর আজ সে কারণেই দাদা তার কৃতকর্মের ফল পেয়েছে। আমার সঙ্গে এত কিছু ঘটে যাওয়ার পরেও আমি কিন্তু কোনোদিন আমার বাবা মাকে এসব ব্যাপারে কিছুই জানাইনি। আসলে আমার বাবা মা পরে সবকিছু জানতে পেরেছিল। আমি এই কথাগুলো বাবা মাকে জানাইনি যে আমার সাথে কতটা অন্যায় হয়েছে। আমি তো এই আশা নিয়ে বসেছিলাম যে একদিন না একদিন সবকিছু ঠিক হয়ে যাবে, একদিন না একদিন আমার স্বামী দেবরের মতনই একজন দায়িত্বশীল পুরুষ হয়ে উঠবে। তারপর আমার বাবা মা যখন সমস্ত সত্যিটা জানতে পারেন, তখন আমাকে শ্বশুরবাড়িকে নিয়ে যান।
সত্যি কথা বলতে আমি কেবল আমার দেবরের সমর্থনের কারণেই সেই গৃহে টিকে থাকতে পেরেছিলাম, নইলে আমি ওই বাড়িতে থাকতেই পারতাম না। দেবর বাড়িতে থাকাকালীন প্রতিটি মুহূর্তে আমার নিজের ভাইয়ের মতন আমার পাশে থাকত। বাবার বাড়ি চলে আসার পর মাঝে মধ্যে আমার শাশুড়ি ও দেবর আমার সঙ্গে দেখা করতে আসতেন, কারণ শাশুড়ি তখন উপলব্ধি করতে পেরেছিলেন যে তিনিও আমার প্রতি অবিচার করেছিলেন। ওই ঘটনাটা ঘটতে আজ 6 মাস হয়ে গেছে। আমি এখন বাবার বাড়িতেই আছি। জানি না আমার ভাগ্যে কি লেখা আছে এবং ভবিষ্যতে আমার সঙ্গে আর কি ঘটবে। একজন চিকিৎসকের সাথে বিয়ে হবে ভেবে আমি অনেক আনন্দিত ছিলাম, কিন্তু 1.5 বছরের মাথায় আমার সাথে এতটা খারাপ কিছু ঘটবে আমি কোনোদিন কল্পনা করিনি। আমি অবগত নই আমার স্বামী কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নিজেকে কতটা শুধরে নেবে। আমি এখন এই আশাতেই বসে আছি যে আমার স্বামী খুব শীঘ্রই কারাগার থেকে মুক্তি পাবে এবং জেল থেকে ছাড়া পাওয়ার পর সে নিশ্চয়ই নিজেকে পরিবর্তন করবে। যদি সে নিজেকে পরিবর্তন করতে পারে তবেই আমি তার সংসারে প্রত্যাবর্তন করব, নইলে আমি আর কোনোদিনও তার দিকে ফিরেও তাকাবো না। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি যে তার যেন সুবুদ্ধি হয় এবং সে যেন নিজের ভুল বুঝতে পেরে আমাকে ফিরিয়ে নিতে আসে। সুপ্রিয় দর্শক, আজকের কাহিনীটি এখানেই সমাপ্ত হলো। গল্পে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দেবেন। কাহিনীটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।